শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমরা তার সাথে সম্পর্কিত ব্যক্তিত্বকে এখানে আমন্ত্রণ জানিয়েছি তার স্মৃতিচারণ করার জন্য। প্রথমেই আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের মেগাস্টার হিসেবে খ্যাত জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এরপর রয়েছেন আমাদের প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানের গীতিকার, অনেক গানের গীতিকার, কিন্তু যেহেতু প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ গান আমাদের দলীয় সঙ্গীত হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কীভাবে নিলেন, গ্রহণ করলেন, এ সম্পর্কে জনাব মনির সাহেব কথা বলবেন। আর আমাদের কথামালার এক ব্যক্তিত্ব বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কবি আব্দুল হাই শিকদার। প্রথমে আমি জিয়াউর রহমানের শ্রেষ্ঠ কর্মগুলো সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। তবে শুরুতে এই মহান নেতার পবিত্র স্মৃতির প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল একটা ইউনিক পার্সোনালিটি। ইউনিক মানে কি, মানে এরকম দ্বিতীয় নজির বাংলাদেশের ইতিহাসে নাই। যদি তিনি সেই দিন না থাকতেন, রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থতায় পর্যবসিত, পুরা দেশ ছেড়ে পালিয়ে যেদিকে পারছে উদ্ধশ্বাসের দৌড়, সেই রকম দুর্যোগময় মুহূর্তে জাতি আশাহীন, ভাষাহীন, দিশাহীন, সেই সময় একটা মানুষ স্বাধীনতার ঘোষণা দিয়ে পুরো জাতিকে একত্রিত করে ফেললেন। বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়লো যে আমরা স্বাধীনতার যুদ্ধ শুরু করি, আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে। এই স্বাধীনতার ঘোষণাটুকু দিয়েও যদি জিয়াউর রহমান তার দায়িত্ব শেষ করতেন, ইতিহাসে তার নাম সোনার অক্ষরে লেখা থাকতো। তারপরেও এটা একটা। 2 নম্বর হলো যে 7ই নভেম্বরের মতো সিপাহী জনতার বিপ্লব, এই বিপ্লবকে অর্থবহ করা, এই বিপ্লবকে প্রাণবন্ত করা, এই বিপ্লবকে সফল করা, চরিতার্থ করা, এই কাজগুলো যিনি করেছেন তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি নায়ক। তাহলে 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের নায়ক। 7ই নভেম্বর হলো আমাদের 16ই ডিসেম্বরে যে অসমাপ্ত স্বাধীনতা, সেটাকে পূর্ণাঙ্গ দান করেছিল 7ই নভেম্বর। 7ই নভেম্বর যদি না হতো আপনার আজকে আপনি 24-এর এই 5ই আগস্ট পেতেন না আপনি। তাহলে এই একটা গ্যারান্টি 7ই নভেম্বর আপনার মাইল ফলক। তারপরে আসেন আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ। কিন্তু একটা দেশকে যদি একটা শৃঙ্খলার মধ্যে আনতে হয়, ঐক্যের মধ্যে আনতে হয়, সংগতির মধ্যে আনতে হয়, তাহলে অ্যানথ্রোপোলজিক্যাল আইডেন্টিটিকে অক্ষুণ্ণ রেখে, আপনার নৃতাত্ত্বিক পরিচিতিকে অক্ষুণ্ণ রেখে একটা জাতিকে যদি একটা আমব্রেলার নিচে আনতে হয়, সেইটার নাম হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। চাকমাই থাকবে, তার চাকমা পরিচয় নিয়েই সে তার রাষ্ট্রিক জাতীয়তাবাদের সাথে যুক্ত হবে। বাঙালি, আমি বাঙালিত্ব নিয়েই বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণ করব, কারণ ওটা আমার রাষ্ট্রিক পরিচয়, ওটা আমার বৈশ্বিক পরিচয়ের ক্ষেত্র, ওইটাতে আমি একসাথে হব। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ নামে এইরকম একটা বিজ্ঞানসম্মত এত অসাধারণ একটা ফিলোসফি তিনি জাতিকে দিয়েছেন, এর জন্য তার কাছে আমাদের ঋণের কোনো শেষ নাই। এই জন্য বাংলাদেশের তারপরেও আপনি দেখেন যে হাসিনা স্টেট যাকে বলে, হ্যাঁ, রেইনবো স্টেট, তা হাসিনা এত কিছু ধ্বংস করছে। জিয়াউর রহমানের নামে বিমানবন্দরটা নষ্ট করে দিয়েছে, জিয়াউর রহমানের যেখানে যা পেয়েছে, মাজারটাও সরে যাওয়ার চেষ্টা, যা পেয়েছে হিংস্র মানে ইয়ের মতো, একেবারে ক্ষিপ্ত দৈত্যের মতো সবকিছু নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের ভ্যানিটি ব্যাগের মধ্যে পাসপোর্টটা রাখতো, ওটার মধ্যে বাংলাদেশি জাতীয়তা লেখা থাকতো। ওইটা চেঞ্জ করতে পারেন, এটা এমন অলঙ্ঘনীয়, এমন অনিবার্য এবং এতই প্রাসঙ্গিক। তাহলে জিয়াউর রহমানের রাজনীতির জয়লাভ তো ওই জায়গায় হয়েছে। তো এগুলো হলো তার রাষ্ট্রিক ক্ষেত্রে তার অবদানের শ্রেষ্ঠত্ব। আমি একটু মনির সাহেবকে জানতে চাচ্ছি যে তার যে ঐতিহাসিক গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটা এখন বিএনপির দলীয় সঙ্গীত, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখনই কোনো জনসভায় যেতেন, তখন যেহেতু আমরা জাসাজ করতাম, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো এই গানটি কোরাসভাবে গাইতে হবে জনসভায়, এবং এখনও সেই ট্র্যাডিশন চালু আছে। একটি ঘটনার কথা আপনাকে বলতে চাই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1981 সালে হিজবুল বহর সফরে গিয়েছিলেন মেধাবী ছেলেমেয়েদেরকে নিয়ে। তো ওই দিন 19 জানুয়ারি ছিল 81 সাল। এটা ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী সাহেব, আমাদের তখনকার মহাসচিব, আমাদের বললেন যে আজকে আমাদের রাষ্ট্রপতির জন্মদিন, তা তোমরা কাজ করে একটা কেক তৈরি করো এবং জন্মদিনের গান তৈরি করো। আমাদের যা ছেলেমেয়েদেরকে গান তৈরি করতে বললো, তা আমাদের গান হচ্ছে, হঠাৎ করে কেক নিয়ে আসলাম, বিচুদি সাহেব, আমরা আসলাম, বিচুদি সাহেব স্যার, প্রেসিডেন্ট সাহেব খেপে গেলেন, আমার জন্মদিন কেন, তোমরা জানলে কীভাবে? আমি বললাম স্যার আমাদের বলেছেন যে আজকে আপনার জন্মদিন। ওই জন্মদিনে বিচুদি সাহেব আহ্বান করলেন মহামান্য রাষ্ট্রপতিকে যে আপনি আমাদের এখানে আসেন কেক কাটেন। উনি কাটলেন না, বলে আপনি কাটেন। কেক কাটার পরে উনি বিচুদি সাহেবকে আমাকে বললেন, বিচুদি সাহেবকে বলো একটা গান গাইতে। তো বিচুদি সাহেব, উনি অডিয়েন্সে বসে আছেন, বিচুদি সাহেব গান গাওয়ার পরে বিচুদি সাহেব অ্যানাউন্স করলেন যে এখন মহামান্য রাষ্ট্রপতি গান গাবেন।
উনি একটা গ্ল্যান্স চলে আসলেন ইয়ে থেকে, অডিয়েন্স থেকে চলে আসলেন স্টেজে, আমাদের ছেলে মেয়েদেরকে বললো যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলা মিউজিক ধরো। এবং সে সময় প্রায় জিয়াউর রহমান কণ্ঠে যখন প্রথম বাংলাদেশ শেষ বাংলা গান হচ্ছিল, তখন আমার কাছে মনে হলো 2 থেকে 2,500 ছেলে মেয়ে এই গভীর সমুদ্রে পূর্ণিমা রাতে সেই জাহাজের শব্দে বা ঢেউয়ের সাথে তাল মিলিয়ে, এটা কি হিজবুল বহরের ঘটনা? হিজবুল বহরের ঘটনা বলছি, সেই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলা গানটি গাইলো। তো এই ব্যাপারে আপনি বলেন আমাদেরকে যে কীভাবে দলীয় সঙ্গীত হলো। জিয়াউর রহমান সাহেব যে সংস্কৃতি মনা ছিলেন, সেটারই প্রমাণ হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে দলের সঙ্গীত করা, তার প্রিয় করে নেওয়া। বিটিভিতে একটা প্রোগ্রাম হয়েছিল বর্ণালী, সেই বর্ণালীতে শাহনাজ রহমতুল্লাহ ছিলেন শিল্পী। বর্ণালী যখন প্রচার হলো, আমার মনে হয় যে রাষ্ট্রপতি গানটা শুনেছিলেন এবং তার ভালো লেগেছিল। এই জন্য উনি আমাকে ডাকেন, আমি বঙ্গভবনে যাই এবং ওইখানে আমার সাথে ওনার দেখা হয়। প্রেসিডেন্ট সাহেব বললেন, ওই কি এমপি নুরুল হুদা ছিল, গান লিখতেন, উনি ছিলেন। নুরুল হুদা সাহেবকে বললেন যে আপনি ওনাকে নিয়ে পার্টি অফিসে যান। পার্টি অফিস তখন ছিল 27 নম্বর, কুমিল্লা 27 নম্বরে ছিল। তত্ত্বপ্রধান ছিলেন। আমি আসলাম ওই ফলোয়ার অফ দ্য প্রেসিডেন্টের গাড়িতে, এখানে এসে ওনার রুমে বসলাম। ওনার রুমে বসার পর উনি আমাকে বললেন আমার কিছু মিটিং আছে, এইগুলো আমি করে নিই। তারপর প্রেসিডেন্ট সাহেব আসলেন, এসে বললেন যে আপনি এত সুন্দর গান লিখেছেন, মানে দেশকে ভালোবেসে, তো আপনার জন্য কি করতে পারি। আমি বললাম যে আমি কিছুই আপনার কাছে চাই না। মানে আমার এখন খুব কষ্ট লাগে যে একটা কথা বলেছিলেন যে আমি কয়েকটা সফর আছে আমার, এইগুলা করে তারপরে আপনাকে আমি ডাকবো। কিন্তু দুঃখের বিষয় হলো উনি আর ডাকতে আমাকে পারলেন না, উনি নিজেই হারানোর দেশে চলে গেলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছিলেন। সে সময় চলচ্চিত্র শিল্পের অনেক শিল্পী তারা জিয়াউর রহমানকে আহ্বান করেছিলেন যে আপনি আমাদের চলচ্চিত্র অঙ্গনে আসেন, যেহেতু শিল্প ঘোষণা করেছেন, এই শিল্পকে কীভাবে আরও সুন্দর করা যায়, ভালো করা যায়। সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আজকের যে এফডিসিতে উনি গিয়েছিলেন এবং আমাদের উজ্জ্বল সাহেব সে সময় টোটাল অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন, এত সুন্দর উপস্থাপন করেছিলেন যে জিয়াউর রহমান সাহেব আপনার সেই উপস্থাপনার পরে আপনাকে এমনভাবে গ্রহণ করলেন যে পরে বঙ্গভবনে আপনাকে ডেকে নিয়ে গেলেন। তারপর অনেক স্মৃতিচারণ আপনার হয়েছে, আপনি বিদেশ সফরও গিয়েছেন বেশ কয়েকবার। তো আপনি আপনার স্মৃতি সম্পর্কে একটু বললে আমার মনে ভালো হয়, সবাই জানতে পারবে। আজকের এই দিনে এই ক্ষণজন্মা বাংলাদেশের অতি সাধারণ একজন মানুষ থেকে অসাধারণ হয়ে ওঠা, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি আমাদের মাঝে আজ নেই এবং উনার যেটা বিশ্বাস ছিল যে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু মাত্রিক এবং নানান ধরনের প্রতিভা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন এবং উনি ক্ষণজন্মা ছিলেন। এফডিসিতে যখন উনি গেলেন সেদিনটা ছিল 24শে ফেব্রুয়ারি 79 সালে এবং উনি সেদিন চলচ্চিত্র শিল্পের মানুষকে যেভাবে সম্মানিত করেছিলেন, সেদিন তিনি ঘোষণা করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। উনি ঘোষণা করলেন অনুদান, যেগুলো যে ছবিগুলো একটু শৈল্পিক হবে, কবিরপুরের জমি, তারপরে হচ্ছে দুস্থ শিল্পীদের জন্য করা ইত্যাদি সমস্ত কিছু উনি দিয়ে উনি সেখান থেকে প্রস্থান করলেন। এই যে রাষ্ট্রীয় জাতীয় পুরস্কারগুলো, পরবর্তীতে 21শে পদক, স্বাধীনতা পদক, এই সব কিছু উনি করেছিলেন। এখানেই শুধু মানে এই যে সংস্কৃতির মানুষের জন্য তার শেষ নয়, আমাদেরকে নিয়ে তার যে শেষ রাষ্ট্রীয় সফর ছিল, যেটা কথা আপনি উল্লেখ করলেন, জার্মানি এবং সিরিয়া। সেই জার্মানি এবং সিরিয়াতে উনি সফর সঙ্গী করে আমাকে নিয়ে গেলেন
এবং সেই সমস্ত জায়গায় গিয়ে সেখান থেকে ফেরত আসলাম। ফেরত আসার পরে আমরা সেগুলো দেখলাম। তো এই ধরনের যে শিল্পীদের প্রতি, বিশেষ করে চলচ্চিত্রের প্রতি তার যে দরদ, তার যে ভালোবাসা, এগুলো ভুলবার নয়। আমরা চলচ্চিত্র অঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানতে পারলাম যে আমাদের জাতীয় পুরস্কার, স্বাধীনতার পদক, অনুদান প্রথা চালু করা চলচ্চিত্রে, এবং এই যে কালার ল্যাবরেটরি আজকে আমরা দেখি চলচ্চিত্রে, যেমন টেলিভিশনে উনি বললেন যে নতুন করে অনুষ্ঠান আসলেন এবং রঙিন টেলিভিশন করলেন উনি, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলবে না, রঙিন করতে হবে, সারা পৃথিবীর সাথে তাল মিলে আমাকে চলতে হবে, গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে এখন। চলচ্চিত্রকে উনি তাই চিন্তা করলেন যে আমাদের চলচ্চিত্রকে একটা রঙিন পরিস্ফুরণ করতে হবে, এই চলচ্চিত্রকে দিয়ে মানুষের কাছে আমার মেসেজ পৌঁছাবে। এবং দৈন্য দশার চলচ্চিত্র দিতে চান না উনি, যে আমার তো সমৃদ্ধ সংস্কৃতি আছে, এগুলো তুলে ধরেন। এই কাজগুলো জিয়াউর রহমান সাহেব করেছিলেন এবং সেই কাজের মধ্য দিয়ে জিয়াউর রহমান বেঁচে থাকবেন আজীবন। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন যতদিন পরিচ্ছন্ন থাকবে, যতদিন এদেশের স্বাধীন সার্বভৌম থাকবে, ততদিন পর্যন্ত জিয়াউর রহমান প্রতিটি মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি কবি আল মাহমুদ প্রত্যক্ষ করেছিলেন এবং তার ত্রিশূল জলধি একটা উপন্যাস রচনা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে। এইভাবে আমাদের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা যদি আমাদের রাজনীতির নেতৃত্বের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতিচারণ করেন, তাহলে মনে হয় আজকে যে জেনারেশন তারা জিয়াউর রহমান সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন।